সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। একই মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি.কে. গৌস সহ ৮ জন আসামি খালাস পেলেও হাফেজ নাঈম আহমেদকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। কিন্তু কেন? কি সেই কারণ? এমন আরও অগণিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন দেশের মানুষের মনে। হাফেজ নাঈমের যে জবানবন্দির ভিত্তিতে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, সেই জবানবন্দি তার কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জোরপূর্বক আদায় করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মামলায় মোট ৪৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও তাদের কেউই নাঈম আহমেদকে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত বলে সাক্ষ্য দেয়নি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। সাধারণভাবে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষেত্রে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রমাণের প্রয়োজন হয়, কিন্তু এই মামলায় আদালত মূলত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তি করে রায় ঘোষণা দিয়েছে বলে জানা যায়। তবে সেই জবানবন্দি জোরপূর্বক নেওয়া হয়েছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এই অবস্থায় এই মামলাকে ঘিরে রয়েছে গভীর ষড়যন্ত্রের আভাস। নাঈমের পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ অনেকেই মেনে নিতে পারছেন না এই রায়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রশ্ন রেখে বলেন, একই মামলায় সবাই অব্যাহতি পেলেও একজন আলেম কেন পাবেন না? হাফেজে কোরআন বা আলেম হওয়াই কি তার অপরাধ? ভারত ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে খুশি করতেই কি হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে? এমন বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দেন তিনি। এদিকে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি স্থানীয়দের। তারা আদালতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে নাঈমের মুক্তির দাবি জানিয়েছে। বর্তমানে দলীয় বিএনপি গভর্নমেন্টর মন্ত্রী এমপি হুইপ লাগাইয়া ৮ জন মানুষ গেছে আল্লাহ চাইছেন। আর নাঈম সাহেব তাইনর আলিম হিসাবে, হাবিব হিসাবে বিচারক ইন্ডিয়ান দালাল হইটারে মানে আলিম সমাজ যদি দেখতে পারে না, কারণে নাঈমের উপরে রায় ফাঁসি কার্যকর করাইছি। আমরা অতি তাগদা এটার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে যে মিথ্যা ফাঁসি রায় হয়েছে, এই রায় আমরা মানি না। আমরা এই রায়ের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানা মতে উনি খুব একজন ভালো মানুষ। আর যেহেতু এই রায়ের 13 জন আসামি ছিলেন, সবাই খালাস পায়। উনি শুধু উনাকে একমাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসি রায় ঘোষণা হয়। আমরা এই রায়ের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই রায়ের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করছি। অন্যদিকে একই মামলায় বিএনপির নেতৃবৃন্দের খালাস এবং নাঈম আহমেদের মৃত্যুদণ্ডকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছে স্থানীয় কয়েকজন আলেম ও ধর্মীয় নেতা। উনি আসার পর দেখা গেল বিগত কয়েকদিন সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় রায় দেওয়া হলো, বড় বড় ৮ জন আসামিকে মুক্তি দেওয়া হলো, কিন্তু হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমরা মনে করি এটি প্রশাসনের রায়, এটা ষড়যন্ত্রমূলক রায়। এই রায় প্রত্যাহার করতে হবে এবং তাকে মুক্তি দিতে হবে। কিন্তু এই গত কয়েকদিন আগে একটি প্রহসনের মামলায়, যে মামলার মধ্যে ৮ জন বড় বড় আসামিদেরকে খালাস দেয়া হলো, কিন্তু একজন নিরীহ হাফেজ এবং দাড়ি টুপি টাকার জন্য তাকে মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ এই যে বিজ্ঞ জজ দিলেন, এই রায়টাই আমাদের কাছে একটা প্রহসনমূলক রায় মনে হইতেছে। আদালতের রায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে নাঈমের পরিবারের সদস্যরা বলে, রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতারা খালাস পেলেও একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যা তাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। এর মাঝে ৮ জন আসামি খালাস পায়, বড় বড় নেতাদেরকে ৮ জন আসামি খালাস পায়, আর ১ জন আসামি মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়। এটা কোন ধরনের রায়? আমি দেশবাসীর কাছে এটা জানতাম চাই এবং বর্তমান সরকারের কাছে আমি এটা জানতাম চাই। এটা আমার মূল বাকি বাবর সাহেব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক বর্তমান মেয়র সাহেব, বর্তমান মন্ত্রী সাহেব আরিফুল হক এবং জি.কে. গৌস সাহেব সহ ৮ জন আসামিরে খালাস দেয়। আর আমার ভাই হাফিজে কোরআন হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ড রায়টা দিলাইছে। এই রায় আমরা মাইনা নিতাম পারি না, কারণ আমরা যদি কোনোভাবেই বিষয়টা 1 মাস সময় পাইছি, আমরা চাইলে
আমার ভাই যদি চাইতো দোষী হইতো তে ফলাতো পলাই যাইতে পারতো। আইনের প্রতি শ্রদ্ধা, বাংলাদেশের আইন এবং এই ফেসিস্ট সরকারের উপরে যে দেশ পরিচালনা হওয়ার আমরা মনে করছি যে দেশের একটা সুষ্ঠু সুন্দর বিচার হইব। যার কারণে আমি আমার ভাই সহ আমরা আইন রায়ের মানে কোর্টে গেছেন। আমার বাদে এই মৃত্যুদণ্ড রায়টা 8 জনের খালাস দিল আর 1 জনের ফাঁসি দিয়ে দিল। এটা খুব হতাশাজনক এবং খুব দুঃখজনক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মূলত 2004 সালের 20 জুন সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ওপর হত্যা চেষ্টা ও বিস্ফোরক হামলার ঘটনা ঘটে। পরদিন 21 জুন এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় মোট 13 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান সংসদ সদস্য জি.কে. গৌস, আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, মাওলানা মঈনউদ্দিন, দিলওয়ার হোসেন রিপন, আব্দুল মজিদ বাট, হাফিজ নাঈম আহমদ আরিফ, নাজিউর রহমান নাজু, মুফতি আব্দুল হান্নান, শরীফ শহীদুল আলম বিপুল এবং শেখ মহিবুল্লাহ। হাফিজ নাঈম আহমেদকে 2006 সালের 4 সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। শুরুতে তাকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হলেও পরে একে একে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা, রমনা বটমূলের বিস্ফোরণ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হকের ওপর হামলার মামলাসহ একাধিক ঘটনায় তাকে আসামি করা হয়। পরবর্তীতে মঈনউদ্দিন ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব মামলা থেকে তিনি অব্যাহতি পান। তবে পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানের তদন্তে তাকে নতুন করে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়। প্রায় 2 দশক বিনা দণ্ডাদেশে কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। তবে রায় ঘোষণার পর আবারও তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নাঈম আহমেদের বিরুদ্ধে 4টি মামলা বিচারাধীন বা কার্যকর রয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিস্ফোরক মামলায় তিনি খালাস পেয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার বিচার এখনও চলমান। এছাড়া আরও একটি মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট 14টি মামলার মধ্যে 10টি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে জানা গেছে। হাফিজ নাঈম আহমেদের লিখিত বিবরণ অনুযায়ী সিআইডির তৎকালীন এএসপি মুন্সি আতিকুর রহমান তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের নির্দেশ দেন এবং সরাসরি অংশ নেন। পরিবারকে গ্রেপ্তার ও ক্রসফায়ারের হুমকি দিয়ে পূর্ব প্রস্তুত একটি বিবরণ মুখস্থ করতে বাধ্য করা হয় বলেও তিনি অভিযোগ করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট হাজেরা খাতুনের সামনে সেই জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল বলে দাবি তার। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট আদালতে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদনও করেন, যা মামলার নথিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে হাফিজ নাঈমের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আলেম উলামা ও সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেককে আদালতের এই রায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। একইভাবে হাফিজ নাঈম আহমেদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই মামলায় বিএনপি নেতাদের মুক্তি দেওয়া হলেও কেন শুধু একজন আলেমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তিনি। পিনাকি দাবি করেন বাংলাদেশের ডানপন্থী রাজনৈতিক দলগুলো প্রয়োজন ফুরিয়ে গেলে উপেক্ষা করে। তার মতে নাঈম আহমেদ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন ওই জবানবন্দিকেই কেন্দ্র করে এই রায় দেওয়া হয়েছে। দীর্ঘ 2 দশকের বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়কে ঘিরে বিতর্কের যেন শেষ নেই। প্রশ্ন উঠছে তদন্ত, বিচার প্রক্রিয়া এবং রায়ের যৌক্তিকতা নিয়ে। ফলে জনমনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হাফিজ নাঈমের মৃত্যুদণ্ড কি কেবল বিচারিক সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে রয়েছে আরও কোনো অদৃশ্য সমীকরণ? বাংলা এডিশন, সুনামগঞ্জ।